প্রিমিয়ার লিগ থেকে কারা পরের বার চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে গেছে। চতুর্থ দল হিসেবে সেই জায়গায় অ্যাস্টন ভিলার জায়গা হয়ে গেছে। পয়েন্ট টেবিলের 5, 6, 7, 8 পর্যন্ত একটা লড়াই এই মুহূর্তে চলছে, যেই লড়াইয়ে আগের রাতে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুই দলই জিতে গেছে। তাতে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট দাঁড়িয়েছে নিউক্যাসলের সমান 57, কিন্তু গোল ব্যবধানে ইউনাইটেড পিছিয়ে আছে। চেলসির পক্ষে হয়তো সম্ভব পরের বারের ইউরোপা লিগে জায়গা করে নেওয়া। তারা বেশ সেরকম ইউরোপা লিগ না হলেও মানে ইউরোপের কম্পিটিশনে তাদের আসলে জায়গা করে নেওয়ার একটা সুযোগ আসলে থাকছে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু প্রথম 4টা দল নিশ্চিত হয়ে গেছে, পরে 2টা দলের সুযোগ থাকছে ইউরোপাতে কনফার্ম করা, সেখানে 63 এবং 60। টটেনহ্যাম এবং চেলসি আপাতত ফেভারিট থাকলেও আপনার এই জায়গায় কিন্তু কনফারেন্স লিগেও একটা দল যাবে, অর্থাৎ টোটাল 7টা দলের হচ্ছে ইউরোপের কম্পিটিশনে থাকার সুযোগ রয়েছে। এখন ম্যানচেস্টার ইউনাইটেড তারা 8 নম্বরে থাকলেও তারা কিন্তু সিটির সাথে হচ্ছে একটা ফাইনাল রয়েছে 25 তারিখ। সেটা যদি তারা জিততে পারে তাহলে কিন্তু ম্যানচেস্টার সিটি তারা হচ্ছে ইউরোপাতে ডিরেক্ট থ্রু করে যাবে ইউনাইটেড। আগের রাতে নিউক্যাসল ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে শুরুতে কোবি মাইনো গোল করেছিলেন, পরে গিয়ে গর্ডন একটা গোল শোধ করে সমতায় ফেরান দলকে সেকেন্ড হাফের শুরুতেই। এরপরে আমাদ দিয়ালো তিনি ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা কর্নার কিক থেকে দারুণ এক শটে গোল করে এগিয়ে দেন। শেষে গিয়ে বদলি রাসমুস হয়লুন্ড আরও ব্যবধান বাড়ান। নিউক্যাসল যদিও ব্যবধান কমিয়ে এনেছিল, কিন্তু এরিক টেন হ্যাগের দল শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে এই সিজনের শেষ ম্যাচে জিতেই তারা শেষ করতে পেরেছে। কয়েকটা ব্যাপার এখানে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে ঘিরে। একটা হচ্ছে আগের ম্যাচে আর্সেনালের কাছে অপদস্থ হওয়ার পরে ওল্ড ট্র্যাফোর্ডের বৃষ্টি এবং বৃষ্টির পর ছাদ ভেঙে পানি পড়ার যে দৃশ্য আমরা দেখেছিলাম, এরকম দৃশ্য বোধহয় বাংলাদেশের ফুটবলেও খুব একটা দেখা যায় না। মানে ছাদ থেকে পানি পড়ছে গল গল করে। মানে ওটা আসলে প্রকাশ করে যে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থাটা, সবকিছু মিলিয়ে একটা টার্মোয়াল সিচুয়েশন তাদের ছিল। দেখেন এই ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড যদি জিততে না পারতো তারা কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তো পয়েন্ট টেবিলে। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে যেই একটা সিচুয়েশন ছিল, একটা পর্যায়ে ম্যাচ সমতার মতো হচ্ছে গিয়ে আসলো, এরপর হচ্ছে লাস্টে একটা গোল আসলো, রাসমুস হয়লুন্ড বদলি নেমে তিনি গোল করলেন। এই ম্যাচে না ইউনাইটেডের ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট ছিল, পজিটিভ ছিল সোফার। যেই ক্যাসেমিরোকে নিয়ে আগের ম্যাচে যথেষ্ট সমালোচনা হয়েছে, সেই ক্যাসেমিরো ভালো খেলেছেন। ওভারঅল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ইম্পর্টেন্ট 3টা পয়েন্ট আসলে আর্ন হয়েছে এই ম্যাচে। এবং যেসব জায়গাতে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্টগুলো পেল, আমাদ দিয়ালোর এই গোলটা তিনি স্টার্ট করেছিলেন এবং কর্নার থেকে যখন বল তার দিকে গেল, একেবারে প্রপার সেট পিস থেকে যে প্ল্যানিং হয় সাধারণত 100টার ভেতরে হয়তো একটা সেটাখানে সফল হয়, সেরকম একটা জায়গা থেকে এরিক টেন হ্যাগের দল লিডটা পেয়েছিল। এরপরে কাজটা অনেকটুকু সহজ হয়ে গেছে। ইউনাইটেডের অ্যাপ্রোচটা এই ম্যাচে খুব পজিটিভ ছিল, যেটা আপনি বলছিলেন এটা পুরোপুরি একমত। নিউক্যাসল ইউনাইটেড শেষ পর্যন্ত তাদের সঙ্গে পেরে ওঠে নাই, তারপরেও নিউক্যাসলের সামনে সুযোগ আছে, যেহেতু তারা এখনও গোল ব্যবধানে ইউনাইটেডের চেয়ে এগিয়ে আছে। শেষে গিয়ে রাসমুস হয়লুন্ডের গোলটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তবে এই ম্যাচেও ইউনাইটেডের সবচেয়ে বড় ভরসার নাম ছিল ব্রুনো ফার্নান্দেজ। তাকে ঘিরে একটা সংশয়ের জায়গা তৈরি হয়েছিল, থাকবেন কি থাকবেন না। তিনি আবার ম্যাচ শেষে পরিষ্কার বলে দিয়েছেন ইউনাইটেড যতদিন তাকে চাইবে ততদিন ইউনাইটেডে তিনি থাকবেন। আর ইউনাইটেডের এখন যা দশা, তাতে ব্রুনো ফার্নান্দেজ ছাড়া এই দলটার ওই রকম কোনো উপায় নাই। আরেকটা পজিটিভ সাইন, এফএ কাপের ফাইনালের আগে যেটা বলতে পারেন যে লিসান্দ্রো মার্তিনেজ সাব হিসেবে নেমেছিলেন, কয়েকটা মিনিট তার গেম টাইম হয়েছে। ইউনাইটেড হয়তো এফএ কাপে ফেভারিট তো কোনোভাবেই না, কিন্তু হয়তো তার আগ পর্যন্ত একটু গুছিয়ে নিয়ে ওঠার চেষ্টা করবে। এবং এই জায়গায় একটা বড় পয়েন্ট হচ্ছে ব্রুনোর সেই কথাটার পর এরিক টেন হ্যাগ তিনিও কিন্তু অনেকটা রিল্যাক্স হয়েছেন, কারণ ব্রুনো ফার্নান্দেজের 2 বছর এখনো কন্ট্রাক্ট আসলে রয়েছে। তিনি থাকবেন কি থাকবেন না সেটা নিয়ে কোশ্চেন যেমন রয়েছে। এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এখন পর্যন্ত নেক্সট সিজনের মধ্যে তারা অনেক প্লেয়ারের গায়ে প্রাইস ট্যাগ লাগাতে দেবে, কিন্তু 2-3 জনের গায়ে কিন্তু তারা বলেই দিয়েছে এই 2-3 জনকে আসলে সেল করা হবে না। হয়লুন্ড এর মধ্যে একজন, গার্নাচো এর মধ্যে একজন, মানে কোনোভাবেই তাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেড সেল করবে না। তবে যিনি চলে যাচ্ছেন রাফায়েল ভারান, তার শেষ ম্যাচ ছিল ওল্ড ট্র্যাফোর্ডে, যদিও তিনি খেলেন নাই। একই সঙ্গে অ্যান্থনি মার্শিয়াল তিনিও চলে যাবেন ইউনাইটেডের লম্বা একটা সময়ের পরে 2015 সালে। কাসেমিরোটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে পরিমাণ আসলে কথা শোনা যাচ্ছে যে তিনিও হ্যাপি না। তার একটা লম্বা কন্ট্রাক্ট আছে ইউনাইটেডের সঙ্গে, যেটা চড়া বেতনের। ওই বেতন থেকে আমাকে যদি বলতেন যে সরে যেতে, আমি যাইতাম না। যাই হোক, তো কাসেমিরো ওই জায়গায় হয়তো আরেকটা সিজন তাকে দেখা হবে, এবং আমি বিশ্বাস করি বা আমি চাইও কাসেমিরো আরেক সিজন এখানে ইউনাইটেডে থাকার দরকার, কারণ এই সিজন দিয়ে তাকে আসলে যদি আপনি বিচার করেন আমার মনে হয় এটা অন্যায় হয়ে যাবে। এলিট লেভেলের ফুটবলার যেটা দলে দরকার আছে। এই হচ্ছে মানে ইউনাইটেড নিয়ে আমার মনে হয় এর বেশি কিছু বলার প্রয়োজন নাই। আমরা বোধহয় চেলসিতে সুইচ করতে পারি। আজকে হচ্ছে 16ই মে, 3 এপ্রিল পর্যন্ত একটা দল ছিল পয়েন্ট টেবিলের 12 নম্বরে,
সেই দলটাই সেখান থেকে একটা বড় জাম দিয়েছে। যখন মনে হচ্ছিল টপ 10-এ তারা থাকতে পারবে কিনা, সেই দল ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ জিতে নিয়েছে এবং সেই দলটার নাম চেলসি। তারা গেল দিন ব্রাইটনকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। সেখানে কোল পালমার তিনি আরও একটা গোল করেছেন এই সিজনে। কোল পালমারের 22টা গোল, 10টা অ্যাসিস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এই দলটার মধ্যে আসলে বলতেই হবে। এরপর এনকোনকু তিনি গোল করলেন, শেষ দিকে ব্রাইটন একটা গোল আসলে শোধ দিয়েছে। ক্লাসিক সেলিব্রেশন, এনকোনকুর যেই সেলিব্রেশনটা দেখার জন্য চেলসি সমর্থকেরা এতদিন অপেক্ষা করেছিলেন। তিনি একটা লম্বা সময় ইনজুরিতে কাটিয়েছেন চেলসির হয়ে, পরে গিয়ে ব্রাইটনের বিপক্ষে একটা গুরুত্বপূর্ণ ম্যাচেই তিনি গোল করলেন। আলটিমেটলি ওই গোলটাই উইনিং গোল হয়ে গেছে। কয়েকটা ব্যাপার চেলসির ম্যাচ নিয়ে বলা চলে। একটা হচ্ছে কোল পালমার, যিনি এই মুহূর্তে ইউরোপের মানে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে টপ 3 এর ভেতরে একজন। প্রথমটা হ্যারি কেইন, পরেরটা কিলিয়ান এমবাপ্পে, 3 নাম্বারটা কোল পালমার। এই পালমারকে সিটি থেকে চেলসি নিয়েছিল একেবারেই মানে এই সিজনের শুরুতে। সেটা চেলসির জন্য বেশ আশা জায়গা নিয়ে। চেলসির এই যে সিজনটা তারা যেভাবে এন্ড করছে সেটা আশা জায়গা নিয়ে, কিন্তু এই জায়গায় সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে চেলসির, যে মরিৎসিও পোচেতিনো পরের সিজনে থাকবেন কি থাকবেন না, এটা নিয়ে এখন একটা এমন প্রশ্ন উঠেছে যে পোচেতিনো নিজেও বাধ্য হচ্ছেন প্রেস কনফারেন্সে এসে এই নিয়ে কথাবার্তা বলতে। কারণ সাধারণত যেটা হয় সিজনের শেষ দিকে এসে আপনি তো পরের বার দল কি গোছাবেন সেটা নিয়ে কোচের সঙ্গে আলাপ আলোচনা এপ্রিল মাসের শেষ থেকে বা মে থেকে শুরু হয়ে যায়। পোচেতিনোর সঙ্গে নাকি এখনো পর্যন্ত কোনো রকম কোনো কথাবার্তা হয়নি এবং সেটাই নাকি পরিষ্কার একটা ইন্ডিকেশন যে এই সিজন শেষে পোচেতিনো থাকবেন না। কিন্তু সেই ব্যাপারটা ছিল, এই খবরটা ছিল এই মাস শুরুর আগে। কিন্তু এই যে রিসেন্ট পারফরমেন্স, তাতে হয়তো অন্যরকম ভাবলেও চেলসি ম্যানেজমেন্ট ভাবতে পারে। এবং চেলসির হাতে তো এখন আপনার হচ্ছে ইউরোপের টপ টায়ারে খেলার আসলে সুযোগ রয়েছে। টপ টায়ার মিন্স হচ্ছে ইউরোপা লিগ, সেখানেরও সুযোগ রয়েছে চেলসির। এবং লাস্ট ম্যাচ ডেতে তারা যদি আসলে একটা পয়েন্ট নিশ্চিত করতে পারে তাহলেই কনফার্ম হয়ে যাবে চেলসি ইউরোপের সেই ইউরোপা লিগ অথবা কনফারেন্স লিগে তারা আসলে খেলার সুযোগ পাচ্ছে। আমরা যদি চেলসির সহ লাস্ট ম্যাচ ডে যেখানে একই সময় শুরু হবে সবগুলো ম্যাচ, এক্স্যাক্টলি সেখানে শিরোপার যেমন হচ্ছে কি আপনার ইকুয়েশন রয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির, একই সাথে এই 4টা দলের কারা কারা ইউরোপের রেসে টিকে থাকবে সেটার ইকুয়েশনও কিন্তু রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড শেষ দিনে খেলতে যাবে এমএক্স স্টেডিয়ামে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ব্রাইটন, চেলসি খেলবে বোর্নমুথের সঙ্গে, শেফিল্ড ইউনাইটেড টটেনহাম হটস্পার এবং ব্রেন্টফোর্ড নিউক্যাসল ইউনাইটেড। এই 4টা দলই মোটামুটি টিকে আছে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ বাদে ইউরোপের বাকি যে স্পটগুলো আছে সেগুলো বাগিয়ে নিতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.